আজকের এই পর্বে দেখো বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের নিয়মের আলোচনা করছি। ব্যঞ্জন ধ্বনির রূপান্তর কিভাবে আমাদের ভাষায় সংঘটিত হয়ে থাকে। ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের অনেক দিকই রয়েছে, তবে মূলত এখানে যেটা নবম শ্রেণীর পাঠ্য হিসেবে রয়েছে ব্যঞ্জন সঙ্গতি, দ্বিতীয় নম্বর রয়েছে 1 নম্বর ব্যঞ্জন সঙ্গতি, 2 নম্বর রয়েছে বিষমীভবন, 3 নম্বরে রয়েছে ধ্বনির বিপর্যাস। এই 3টি বিষয়ে মূলত আমরা ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের ক্ষেত্রে আলোচনা করে থাকি। তা দেখো, প্রথমে আজকে আলোচনা করছি ব্যঞ্জন সঙ্গতি। এই ব্যঞ্জন সঙ্গতির আরও 2টি নাম রয়েছে, সমীভবন ও সমীকরণ। তাহলে দেখো, এই ব্যঞ্জন সঙ্গতি, সমীভবন বা সমীকরণ, একে আমরা কিভাবে আলোচনা করব। ধরো, তোমাদের প্রথমেই একটা উদাহরণ তুলে ধরি। চক্র থেকে আসছে চক্ক। তাহলে এই শব্দটাতে দেখতে পাচ্ছ কয় রফলা ছিল, সেই কয় রফলা রফলাটা হয়ে গেছে প্রথম কয়ের প্রভাবে ক। তাহলে শব্দের মধ্যে অনেক সময় দেখা যায় কি, যেহেতু এটা ব্যঞ্জন ধ্বনির রূপান্তর, শব্দের মধ্যে দেখা যায় যে কখনো পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি পরবর্তী ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করছে, আবার কখনো পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করে, বা শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে উভয়কেই পরিবর্তিত করে। এই ধরনের ধ্বনি পরিবর্তনকে আমরা বলছি কি, সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। তাহলে আমার এই বলা অংশটার মধ্যেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে একবার বলছি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি পরবর্তী ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করছে, যেটা দেখো এই উদাহরণে হয়েছে। কয় রফলা, তার মানে আগে ক আছে পরে রফলা রয়েছে, তাহলে পূর্বের ক কই থেকে গেছে, কিন্তু পরবর্তী র ফলাটা পূর্ববর্তী কয়ের প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে ক হয়েছে। তাহলে এটা একটা টাইপ। এরকম আরও একটি উদাহরণ দেখো, পদ্ম, প দয় ম, সেটা হয়ে যাচ্ছে কি প দয় দ। তাহলে প্রথমের দই রয়েছে, কিন্তু পূর্ববর্তী ব্যঞ্জন দ পরবর্তী ব্যঞ্জন মকে প্রভাবিত করে পরিবর্তিত করে দয়ে রূপান্তরিত করেছে। এটা গেল এক ধরনের। আবার একটি উদাহরণ দেখো, তর্ক থেকে আসছে তক্ক। তাহলে দেখো, তর্ক উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে আগে র তারপরে ক। পূর্ববর্তী যে ব্যঞ্জনধ্বনি ছিল র, পরবর্তী ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক। এখানে পরবর্তী ব্যঞ্জনধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি রকে প্রভাবিত করে পরিবর্তিত করছে কিসে না কয়ে। আরও একটি উদাহরণ দেখো, গল্প। এটাতে তোমরা আরও সহজে বুঝতে পারবে এই উদাহরণে থেকে হচ্ছে গপ্প। তাহলে লয় প ছিল, পূর্ববর্তী ব্যঞ্জন ল পরবর্তী ব্যঞ্জন প। দেখো পরবর্তী ব্যঞ্জন পই থেকে গেছে, তাহলে পূর্ববর্তী লকে প্রভাবিত করে পয়ে রূপান্তরিত করেছে। তাহলে এখানে এই দুটো উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কি, পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করে পরিবর্তিত করছে। এরপর আরও দুটো উদাহরণ দেখো, বৎসর থেকে আসছে বৎসর, বা ধরো বলা হচ্ছে কুৎসিত থেকে কুৎসিত। তাহলে এখানে দেখো মাঝখানে ছিল খণ্ডেত্ব আর দন্তের স, দুটোই কিন্তু এখানে আর নেই। তাহলে কি হয়েছে, মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের ওপরে প্রভাব বিস্তার করে উভয় পরিবর্তিত হয়েছে। এখানেও দেখো খণ্ডেত্ব
আর দন্তের স দুটোই কিন্তু পরিবর্তিত হয়ে চয় ছ হয়েছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে, দেখো যে কখনো দেখা যাচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে। এই ধরনের ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবনকে বলা হচ্ছে প্রগত সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। আর যখন পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পরাগত সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। আর যখন শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের ওপর প্রভাব ফেলে উভয় প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অনন্য ব্যঞ্জন সঙ্গতি বা অনন্য সমীভবন বা সমীকরণ। তাহলে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বা সমীকরণ, আসলে এই নামগুলোই কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দিচ্ছে। শব্দের মধ্যে দেখা যাচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্যই সবটা, উচ্চারণের সুবিধার ক্ষেত্রে বা উচ্চারণের সুবিধার জন্য যে ব্যঞ্জনধ্বনি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত হওয়ার ফলে শব্দটা উচ্চারণ করার মধ্যে একটি সঙ্গতি বিধান বা ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি সমানীকরণ চলে আসছে। এ কারণেই এদের নাম দেওয়া হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি বা কখনো সমীভবন বা কখনো সমীকরণ। তাহলে আমরা তিনটে ভাগ দেখতে পেলাম, একটা হচ্ছে প্রগত সমীভবন, দ্বিতীয় পরাগত, তৃতীয় অনন্য সমীভবন। প্রগত সমীভবনে কি হয় না, পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হচ্ছে। আর পরাগততে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়। আর অনন্যর ক্ষেত্রে শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে উভয় পরিবর্তিত হয়, একে বলছে অনন্য সমীভবন। আমরা এর আগে একটি পর্বে আলোচনা করেছিলাম স্বরসঙ্গতি। স্বরসঙ্গতিতেও কিন্তু একইভাবেই ভাগগুলো ছিল, সেখানে একটি মধ্যগত ছিল, তারপরে অনন্য ছিল। তা স্বরসঙ্গতির ক্ষেত্রেও দেখা একই জিনিসই ছিল, শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার জন্য পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে পরিবর্তিত করছে। এখানে হচ্ছে কি ব্যঞ্জন সঙ্গতি, তাই শব্দের মধ্যে অবস্থিত একটি ব্যঞ্জনধ্বনি আর একটি ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করে শব্দের উচ্চারণে একটি সঙ্গতি বিধান করছে, তাই একে বলছে ব্যঞ্জন সঙ্গতি। তাহলে এটা গেল ব্যঞ্জনধ্বনি রূপান্তর বা ব্যঞ্জনধ্বনির যে শব্দের ক্ষেত্রে রূপান্তরের ব্যবহার তার প্রথম দিক। আজকে তোমরা এই অংশটাই তৈরি করো, এর পরের পর্বে আমি বাকি দুটো ব্যঞ্জন সঙ্গতির এই ব্যঞ্জনধ্বনি রূপান্তরের যে দুটি অংশ রয়েছে বিষমীভবন আর বিপর্যাস, ধ্বনি বিপর্যাস, এটা আলোচনা করব।